রবিনসন ক্রুসো নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে নির্জন এক দ্বীপ, যেখানে একে একজন মানুষ অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করে যাচ্ছে। ছোটবেলায় যখন রবিনসন ক্রুসোর কিশোর সংস্করণ পড়ি, তখন মূল ফোকাসটাই ছিল অ্যাডভেঞ্চারের উপরে, যে একজন মানুষ জাহাজ ডুবির পরে একা একা একটা দ্বীপে কিভাবে টিকে থাকতে পারে। এটাই তখনকার মূল বিবেচ্য বা মূল আকর্ষণের জায়গা ছিল। তারপর যখন অনার্সে এসে এই বইটা একাডেমিক পাঠ্য হিসেবে পেলাম, তখন বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ পড়তে গিয়ে প্রথমবারের মতো উপলব্ধি হলো যে না, রবিনসন ক্রুসো নিছকই অ্যাডভেঞ্চারের গল্প না, এর মধ্যে ডিপলি রুটেড কিছু মিনিং, কিছু মেসেজ আছে। আর এখন যখন রবিনসন ক্রুসোর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদটা পড়া হলো, তখন এই উপলব্ধির জায়গাটা আরো অনেক বেশি বিস্তৃত হলো। মজার বিষয় হচ্ছে, বেনজিন প্রকাশনের এই পূর্ণাঙ্গ অনুবাদটা আমি সংগ্রহ করেছিলাম শুধুমাত্র এই সুন্দর বক্স সেটটা বা আউটার প্রোডাকশনের দিকে ইন্টারেস্টেড হয়ে। কিন্তু যখন আমি এটা হাতে পেলাম, তখন দেখলাম এখানে 2টা খণ্ড আছে। তাও আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো আমাদের পরিচিত রবিনসন ক্রুসোর কাহিনীটা একদম বিস্তারিতভাবে অনুবাদ করা, এজন্যই হয়তো 2টা খণ্ড হয়েছে। কিন্তু পরে আমি খেয়াল করে দেখলাম যে এখানে যে 2টা বই আছে, এই 2টা বইয়ের গল্প আলাদা। প্রথম যে খণ্ডটা, সেই খণ্ডটায় আমাদের পরিচিত রবিনসন ক্রুসোর গল্প, জাহাজ ডুবি, একটা নির্জন দ্বীপে বসবাস অনেকগুলো বছর এবং তারপরে মুক্তি পাওয়া, এটা হচ্ছে প্রথম খণ্ড বা প্রথম বইয়ের গল্প। কিন্তু এই যে দ্বিতীয় খণ্ডটা, এইটা হচ্ছে রবিনসন ক্রুসো ওই দ্বীপ থেকে মুক্তি পেয়ে নিজের দেশে আসার অনেক বছর পরে আবার যখন অভিযানে বের হয়, সেই অভিযানগুলো নিয়ে লেখা। অর্থাৎ আমি পড়তে চেয়েছিলাম শুধুমাত্র এই প্রথম খণ্ডটা, বা আমার জানা ছিল প্রথম খণ্ডের গল্পটা সম্পর্কে, কিন্তু আমি এই দ্বিতীয় খণ্ডটা একদম অপ্রত্যাশিত ভাবে পেয়ে গেছি বলা যায়। পূর্ণাঙ্গ অনুবাদ কিনে আমার এই দিক থেকে আমি বলবো যে আমার চমৎকার একটা লাভ হলো, যে আমি একদম নতুন একটা খণ্ড বা একটা গল্প পড়তে পারলাম। তো এই 2টা বই নিয়ে আজকে আলাপ করব। প্রথম খণ্ডে যেমনটা বললাম যে আমরা সবাই জানি একজন ইংরেজ যুবক যে অ্যাডভেঞ্চারের নেশায় জাহাজে পাড়ি জমায়, জাহাজ ডুবির পরে একটা দ্বীপে গিয়ে আটকা পড়ে এবং সেখানে সে বিভিন্ন কৌশল অবলম্বন করে অনেকগুলো বছর একা একা বেঁচে থাকে এবং শেষের দিকে গিয়ে সে একজন জঙ্গলি মানুষকে উদ্ধার করে নরখাদকদের হাত থেকে। তার নাম দেয় ফ্রাইডে। সে এবং ফ্রাইডে মিলে এতগুলো বছরে রবিনসন ক্রুসোর যে রাজত্ব বলি বা সাম্রাজ্য বলি, সেটা আরো বিস্তৃত হতে থাকে এবং একটা সময় রবিনসন ক্রুসো ওই দ্বীপে আরো কিছু মানুষজন পেয়ে যায়, তাদেরকে ওই দ্বীপে রেখে সে ওই দ্বীপ থেকে চলে আসে তার নিজের দেশে। তো এই যে সিম্পল একটা গল্প মনে হয়, যে সিম্পল একটা অ্যাডভেঞ্চারের গল্প বা টিকে থাকার গল্প, কিন্তু যখন বইটা খুব মনোযোগ দিয়ে কেউ পড়বে, তখন বুঝতে পারবে যে গল্পটা আসলে এতটাও সাধারণ না। হ্যাঁ, এখানে সার্ভাইভাল জনরা বা সার্ভাইভাল বা অস্তিত্ব টিকিয়ে রাখার বিষয় আছে, কিন্তু তার পাশাপাশি আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ মেসেজ আছে। এখানে মানব সভ্যতাকে লেখক মানে এমন ভাবে গল্পটা উপস্থাপন করেছেন যে মানব সভ্যতার ক্রমবিকাশটা যেন আমরা চোখের সামনে দেখতে পাই। যে প্রথমে মানুষের কিছুই ছিল না, প্রথমে যখন রবিনসন ক্রুসো এই দ্বীপে গেল তখন তার কিছুই ছিল না, কিন্তু আস্তে আস্তে সে অনেক কিছু নিজে আবিষ্কার করতে বাধ্য হয়, অনেক কিছু শিখে নিতে বাধ্য হয়। একজন ইংরেজ যুবক যে খুব বেশি বিলাসী জীবনযাপন না করলেও তার একটা শান্তিপূর্ণ জীবন ছিল। সে এক্সট্রা তার কোনো দক্ষতা ছিল না। সে কি বলে এটাকে, কৃষিকাজ জানতো না, পশুপালন জানতো না, ছুতারের কাজ জানতো না, কিছুই জানতো না। কিন্তু ওই দ্বীপে যখন গিয়ে সে হাজির হলো, সে যখন দেখলো যে সে সম্পূর্ণ একা, তাকে একা টিকে থাকতে হবে, তখন সময় তাকে প্রয়োজনের তাগিদে অনেক কিছু শিখিয়ে দিল। তো মানব সভ্যতার ক্রমবিকাশের ধরনটা তো আসলে এরকমই, যে মানুষ আস্তে আস্তে প্রয়োজনেই সবকিছু শিখেছে। এখনো পর্যন্ত মানুষ যে আবিষ্কার করছে, প্রয়োজনে আবিষ্কার করছে। তো এই যে মেসেজটা, যে মানুষের বিকাশ তার প্রয়োজন থেকে তার আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতার বিকাশ ঘটে, এটার একটা সুন্দর মানে চিত্রিত বর্ণনা মনে হচ্ছে এই রবিনসন ক্রুসো। তারপর এই বইটার মধ্যে ধর্মীয় উপলব্ধির চমৎকার একটা বিষয় আছে। রবিনসন ক্রুসো যখন ওই দ্বীপটাতে গিয়ে হাজির হয়, তখন সে আস্তিক হলেও তার মধ্যে হয়তো ঈশ্বর সম্পর্কে খুব বেশি গভীর কোনো অনুভূতি বা উপলব্ধি ছিল না। কিন্তু যখন সে ধীরে ধীরে এটা বুঝতে পারলো যে এই দ্বীপটাতে সে বেঁচে আছে, যেখানে তার অন্য সহযাত্রীরা সবাই মৃত বা কারো কোনো খোঁজ খবর নেই, এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশেও রবিনসন ক্রুসোর অনুকূলে এমন কিছু ঘটনা ঘটতে লাগলো, তখন তার মনে হলো যে না, স্রষ্টার করুণা বলতে একটা বিষয় আছে এবং মানুষের
বেঁচে থাকার বা টিকে থাকার জন্য স্রষ্টার করুণা অনেক জরুরি একটা বিষয়। এবং এই বইটার, শুধু এই বইটা না, দ্বিতীয় খণ্ডেরও এই দুইটা বইতেই এই ধর্মীয় উপলব্ধির বিষয়টা বা স্পিরিচুয়াল যে এনলাইটেনমেন্টের যে বিষয়টা, এইটা খুবই চমৎকার একটা জার্নি। মানে আমরা যে ধর্মেরই হই না কেন, পাঠক যে ধর্মেরই হোক না কেন, কোনো পাঠক যদি আস্তিক হয় তাহলে এই বইটা ঈশ্বর সম্পর্কে, স্রষ্টা সম্পর্কে বা যার যার নিজের সৃষ্টিকর্তা সম্পর্কে নতুন করে ভাবতে বাধ্য করবে। মানে কিছু পিসফুল অনুভূতি আছে এই বইগুলোর মধ্যে। আর তারপর তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে থিম বা যে মেসেজ, উপনিবেশবাদ, এই বিষয়টা। রবিনসন ক্রুসো যে সময়টা ইংল্যান্ড থেকে যাত্রা করেছে, ওই সময়কালটা, অর্থাৎ এই যে 1600 সালের পরের যে শতকটা, এই সময়কালে ইংল্যান্ডের একদম স্বর্ণযুগ চলছিল বলা যায়। যে ইংল্যান্ড দিকে দিকে তার বিভিন্ন বাণিজ্য তৈরি পাঠাচ্ছিল, লোকবল পাঠাচ্ছিল বিভিন্ন নতুন দ্বীপ আবিষ্কার করার জন্য, নতুন দেশ আবিষ্কার করার জন্য, এবং তারা বিভিন্ন দ্বীপে, বিভিন্ন দেশে তাদের উপনিবেশ স্থাপন করছিল। তো রবিনসন ক্রুসোর এই বইটা ওই ইংল্যান্ডেরই হচ্ছে আদর্শ প্রতিচ্ছবি। রবিনসন ক্রুসো একটা দ্বীপে গেল, সেখানে কিছুই নাই, কিছুই নাই থেকে সে আস্তে 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 তার নিজের একক সাম্রাজ্য বিস্তার করলো। চাষাবাদ, পশুপালন সবকিছু মিলিয়ে তার ধন সম্পদ, যেটা ওই দ্বীপের জন্য যতটুকু সম্পত্তির প্রয়োজন তার হলো, এবং আলটিমেটলি সে একজন জঙ্গলিকে উদ্ধার করলো নরখাদকদের হাত থেকে, তার নাম দিল ফ্রাইডে, এবং প্রথম সে একটা ভৃত্য পেল। এখানে কিন্তু রবিনসন ক্রুসো চাইলে এই যে ফ্রাইডেকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারতো প্রথমে, কিন্তু তার মধ্যে চিন্তাটা এসেছিল যে না, রবিনসন ক্রুসো একজন ভৃত্য পেল। তো এই যে নিজের সাম্রাজ্যের একজন প্রজা পাবার মতো বিষয়, এবং একজন প্রজা পাবার পরে তার মধ্যে আকাঙ্ক্ষা হলো যে না, এখানে আরো অনেক মানুষ আসুক, সবাই মিলে রবিনসন ক্রুসোর যে নিজের হাতে প্রতিষ্ঠা করা যে রাজ্য বা যে সাম্রাজ্য, এটাকে আরো বিস্তৃত করুক, এখানে চাষাবাদ করুক, পশুপালন করুক, সন্তান উৎপাদন করুক, এখানে মানুষ বেঁচে থাকুক। এই যে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা, ছোট্ট একটা দ্বীপে আরো লোকবল বিস্তারের মধ্য দিয়ে যে ব্রিটিশ রাজ্যের পুরো বিশ্ব জুড়ে সাম্রাজ্য বিস্তারের আকাঙ্ক্ষা এত সুন্দরভাবে, এত চমৎকারভাবে রূপক দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে যে এগুলো যখন গভীরভাবে ভাবতে হয় তখন বোঝা যায় যে রবিনসন ক্রুসো কতটা ডিপলি একটা লেখা। তো এটা ছিল প্রথম পার্টের গল্পের বিষয়বস্তুগুলো বা মূল ফোকাস করা দিকগুলো। এবং তারপর যে দ্বিতীয় খণ্ডটা, যেটা আমি বললাম আমার আগে পড়া হয়নি, এবারে আমি প্রথম পড়লাম, এই জার্নিটাও আমি খুব এনজয় করেছি। মূলত প্রথম খণ্ড যদি একটা দ্বীপের কাহিনীকে কেন্দ্র করে হয়, দ্বিতীয় খণ্ড হচ্ছে পুরো বিশ্ব ঘোরার বা বিশ্ব জয়ের অভিজ্ঞতা নিয়ে লেখা। রবিনসন ক্রুসো ওই দ্বীপ থেকে উদ্ধার পেয়ে দ্বীপে ফিরে আসে, দ্বীপে কিছু মানুষজন রেখে আসে যারা তার নির্দেশনা মতো দ্বীপে বসবাস করবে বলে প্রতিশ্রুতি দেয়। অনেক বছর পরে রবিনসন ক্রুসো আবার একটা জাহাজে করে সেই দ্বীপে গিয়ে হাজির হয়। সেখানে দেখে যে তারা কিভাবে বেঁচে আছে, এতগুলো বছর কিভাবে কাটিয়েছে তার খোঁজ খবর নেয়। মূলত এই বইয়ের অর্ধেকেরও বেশি, সেকেন্ড খণ্ডের যেটা, অর্ধেকেরও বেশি বর্ণনা হচ্ছে ওই দ্বীপে মানুষগুলো কিভাবে ক্রুসো চলে আসার পরও বেঁচে ছিল, তারা কিভাবে সার্ভাইভ করেছে, তারা বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেছে সেটার বর্ণনা। এবং তাদের ওই দ্বীপটাতে আরো ভালো মতো নিয়ম কানুন, আইন কানুন প্রতিষ্ঠা করে দিয়ে আসার পরে রবিনসন ক্রুসো আবার সমুদ্র যাত্রায় বের হলো, সেখানে আবার বিপদে পড়লো, এবং তখন স্থলপথে অভিযানের মাধ্যমে সে নিজের দেশে ফিরে আসবে। তার যে স্থল জার্নির যে বর্ণনাটা, সেই বর্ণনাটা হচ্ছে এই দ্বিতীয় খণ্ডের বাকি অংশে। এটাও আমি খুব চমৎকার এনজয় করেছি যে স্থলপথের বিপদ। প্রথম খণ্ডে মূলতই ছিল সমুদ্র পথের বিপদগুলো, দ্বিতীয় খণ্ডে ছিল স্থলপথের জার্নিতে কি কি বিপদ একজন যাত্রী, অভিযাত্রী ফেস করতে পারে। এবং এই স্থলপথের জার্নিটা এশিয়া মহাদেশ হয়ে ইংল্যান্ড পর্যন্ত, মানে ইউরোপ পর্যন্ত তার যাত্রা, অর্থাৎ এশিয়া মহাদেশের বিস্তৃত একটা অঞ্চলের বর্ণনা এখানে এসেছে। অর্থাৎ এই দুইটা খণ্ডে সমুদ্র যাত্রা এবং স্থলযাত্রা দুই ধরনের অভিযানের স্বাদ পাওয়া যায়, যেটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা। সমুদ্রযাত্রার বর্ণনা আগে জানতাম, কিন্তু স্থলযাত্রার এটা আমার কাছে একদমই নতুন ছিল। তো দুইটা মিলিয়ে চমৎকার একটা পাঠ অনুভূতি, পূর্ণাঙ্গ অনুবাদ হওয়ার কারণে, এত বছর পরেও আগে পড়া থাকলেও পূর্ণাঙ্গ অনুবাদ হওয়ার কারণে চমৎকার লেগেছে আমার এই বই দুটা পড়তে।
এবারে যদি আসি অবজারভেশনের জায়গায় প্রথমে কথা বলবো অনুবাদ নিয়ে। রবিনসন ক্রুসোর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ, এটা বেনজিন প্রকাশনীর অনুবাদক হচ্ছেন খালেদ নকিব। অনুবাদ সুন্দর করেছেন, সহজ পাঠ্য করেছেন, সাবলীল করেছেন, কিন্তু অনুবাদ সুখপাঠ্য হতে গিয়েও কিছু কিছু জায়গায় একটু কমতি বা একটু কি বলে এটাকে অসামঞ্জস্য আমার কাছে মনে হয়েছে। যেমন ক্রিয়াপদের ব্যবহারে আমার মনে হচ্ছে খালেদ নকিব কিছুটা গোলমাল করেছেন। আমরা ক্রিয়াপদগুলো প্রমিত বাংলায় যখন লিখি তখন কিভাবে লিখি, যে দেব, নেব, চেনে, তারপরে হচ্ছে কি বলে এটাকে শোনা বা খোঁচানো, পোড়ানো, এভাবে করে আমরা ক্রিয়াপদ গুলোকে লিখি প্রমিত বাংলায়, বা আমি অন্তত এভাবে পড়ে অভ্যস্ত। এবং আমার মনে হয় যে যারা ভালো রাইটারদের বই, আমরা যাদেরকে ভালো রাইটার বলে জানি, বা চিরায়ত যে বইগুলো, এই বইগুলোর যে প্রমিত বাংলা যেগুলো, সেগুলো যখন আমরা পড়ি তখন এভাবেই আমরা পাই ক্রিয়াপদ গুলোকে। কিন্তু খালেদ নকিব এই বইগুলোতে এই ক্রিয়াপদ গুলোকে লিখেছেন দিব, নিব, শুনানো, পুরানো, বুঝানো, মানে বুঝানো এরকম। অর্থাৎ এটা তো আসলে কথ্য রূপ বলা যায় বা ইনফর্মাল রূপ বলা যায়। আমরা হয়তো কারোর সাথে ইনফর্মালি এভাবে কথা বলতে পারি বা লিখতে পারি, বা ফেসবুকে আমরা অনেক কিছু ইনফর্মালি লিখি, কিন্তু যখন আমরা বইয়ের কথাতে লিখবো তখন তো আমাদের লেখার বিষয়ে প্রমিত যে লিখিত রূপটা সেটা অনুসরণ করা উচিত। অন্তত আমার মনে হয় যে এটা অনুসরণ করা উচিত। তো এই ক্রিয়াপদ গুলো পড়তে গিয়ে আমি বেশ বিরক্ত হয়েছি। এবং এটা যে শুধু একটা দুইটা জায়গায় এরকম হয়েছে তা না, যদি হতো তাহলে ভাবতাম যে এটা সম্পাদনার ত্রুটি বা এটা হয়তো ভুলবশত হয়েছে। কিন্তু এই দুইটা খণ্ডের পুরো বই জুড়ে লেখক এই কাজটা করেছেন। অর্থাৎ লেখক এভাবেই হয়তো লিখেছেন, তিনি কিংবা সম্পাদক খেয়াল করেননি, বা হয়তো তাদের মাথায় এটা ছিল না যে প্রমিত লিখিত রূপটা এরকম হওয়া ঠিক না। তো আমার কাছে পড়তে খুব বিরক্ত লেগেছে, এটা একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে গডের বাংলা। আমরা যদি পারিভাষিক মানে শাব্দিক দিক থেকে ধরি তাহলে গডের বাংলা আমরা ঈশ্বর, আল্লাহ, খোদা, ভগবান সবই বোঝাতে পারি। কিন্তু যখন আমরা পারিভাষিক প্রয়োগ করব তখন আমাদের মনে হয় যে কনটেক্সটটা জরুরি। আমি দেখতে হবে যে আমি কোন চরিত্রের মুখে আমি ঈশ্বরের বাংলাটা বসাচ্ছি। আমি একজন খ্রিস্টান চরিত্রের মুখে ঈশ্বরের বাংলা হিসেবে যখন খোদা শব্দটা ব্যবহার করব তখন কেন জানি আমার কাছে এটা যথাযথ মনে হয় না। একজন মানুষ যিশু সম্পর্কে কথা বলছে, সেখানে সে খোদা শব্দটা কিভাবে ব্যবহার করে। আবার একটা বইয়েরই এক জায়গায় খোদা, আরেক জায়গায় ঈশ্বর। এটা তো আমার মনে হচ্ছে এটা দরকার নাই। ঈশ্বর মানে একজন খ্রিস্টান চরিত্রের মুখে সবগুলো জায়গায় ঈশ্বর শব্দটাই আমার কাছে মনে হচ্ছে যে যথাযথ হয় গডের বাংলা হিসেবে। এরকম মাঝে মাঝে দুই একজন অনুবাদকের এই বিষয়টা চোখে পড়ে। ভগবান শব্দটা বসিয়ে দেওয়া, আল্লাহ শব্দটা বসিয়ে দেওয়া, খোদা শব্দটা বসিয়ে দেওয়া। আমার মনে হয় একজন ভালো অনুবাদক কনটেক্সট বা তার কনটেক্সট অনুযায়ী যে গল্পের যে চরিত্র, তার প্রেক্ষাপটটা তিনি মাথায় রাখবেন, যে তার মুখে গডের কোন বাংলাটা বসালে এটা শোভনীয় হয় এবং শ্রুতিমধুর হয়। তো এখানে এইটা একটা অবজারভেশনের জায়গা ছিল। এইসব কারণে আর আরেকটা বিষয় হচ্ছে কিছু কিছু শব্দের বাংলা মনে হয় একটু গোলমাল হয়েছে। যেমন স্প্যানিয়ার্ডের বাংলা কোথাও কোথাও ফরাসি লেখা হয়েছে। আমি জানি না, আমার জানা মতে স্প্যানিয়ার্ডের বাংলা ফরাসি হয় না আসলে। তো এই যে কিছু জায়গা, এইসব কারণে অনুবাদটাকে কিছুটা নাম্বার কম দিতে হয়। অর্থাৎ সাবলীল অনুবাদের কারণে 10-10ই পেতে পারতো, কিন্তু এই ঘটনাগুলোর কারণে আমি 10-এ মোটামুটি 7 দেবো অনুবাদকে আর কি। তো পরবর্তী সংস্করণে যদি সুযোগ থাকে আমি অনুবাদক এবং প্রকাশনী দুজনকেই বলবো এই দিকটায় লক্ষ্য রাখার। পাশাপাশি সম্পাদনার বিষয়েও বলবো, খুবই প্রচলিত এবং খুবই কমন কিছু বানান এখানে ভুল লেখা হয়েছে। ব্যবসা বানান, ব্যক্তি বানান, ব্যবহার বানান, এগুলোতে জ ফলার পরে আকার হয় না, কিন্তু এখানে এটা এসেছে। তারপর পুরস্কার, পরিষ্কার, এরকম যে একদম কমন বানানগুলো, এগুলোতে ভুল আছে। এবং ওই যে বললাম যে এটা একটা দুইটা জায়গায় না, পুরো দুইটা খণ্ডেরই সব জায়গাতে একই রকম। অর্থাৎ এটা সম্পাদনাগত ত্রুটি। এবং প্রিন্টিং মিস্টেক আছে ভালোই। যদিও বলবো যে দুইটা খণ্ডের যথেষ্ট নির্ভুল সম্পাদনার কাজ হয়েছে। তো এই যে টুকটাক যে বিষয়গুলো, এগুলোর দিকে আরেকটু যদি পরবর্তী সংস্করণগুলোতে নজর রাখা যায়
তাহলে অনুবাদ এবং সম্পাদনার জায়গাটাতেও একদম 10-এ 10 হয়তো দেওয়া যেতে পারে। আর প্রোডাকশন নিয়ে বলার কিছু নাই, জাস্ট অস্থির একটা প্রোডাকশন। এই যে জ্যাকেট কাভারের ভেতরের যে প্রোডাকশনটা সেইটা অসাধারণ। এই যে রেড কাভার এবং চমৎকার হচ্ছে গ্লিটার ইলাস্ট্রেশন, এবং পুরো বইয়ের ভেতরে অনেক ছবি আছে, অনেক ছবি গল্পের সাথে মিল রেখে, মানে এত ভালো লাগছিল এগুলো পড়ার সময় দেখে। দুইটা খণ্ডেরই এরকম জ্যাকেট খুললেই হচ্ছে ভেতরের যে হার্ড কভারটা খুব চমৎকার হার্ড কভার, গ্লিটার করা, অনেক সুন্দর। এই প্রচ্ছদ করেছেন হচ্ছেন সজল চৌধুরী, এবং ভেতরের যে অলঙ্করণ গুলো আছে সেই ইলাস্ট্রেশন গুলো করেছেন ওয়াল্টার পাজের। দুইটা বইয়ের দুইটা খণ্ডের ভেতরেই অনেক অনেক ছবি আছে এবং খুব চমৎকার করে আঁকা ছবি। এগুলো দেখলে আসলে বই পড়তে আরো আগ্রহ জাগে, এরকম একটা বিষয়। তো প্রোডাকশন টপ নচ, যেমন হার্ড কভার তেমন হচ্ছে জ্যাকেট, এবং তেমন সুন্দর একটা বক্স, একদম শক্তপোক্ত বক্স। তো সবকিছু মিলিয়ে আউটার প্রোডাকশন এবং ইলাস্ট্রেশনকে একদম 10 on 10 দেওয়ার মতো। অনুবাদ এবং সম্পাদনার জায়গাতে যতটুকু ত্রুটি আছে, এটা যদি ভবিষ্যৎ সংস্করণগুলোতে ঠিক করা হয় তাহলে বলবো যে সংগ্রহে রাখার মতো অবশ্যই চমৎকার একটা সংস্করণ। এটা কিশোর বয়সীদেরকে উপহার দেওয়ার জন্য পারফেক্ট, এবং সব বয়সীদের পড়ার এবং উপলব্ধি করার মতো চমৎকার একটা বই। আমি হাইলি রেকমেন্ড করব এই বেনজিন প্রকাশনের পূর্ণাঙ্গ অনুবাদটাকে, যে আপনারা সংগ্রহে রাখতে পারেন, উপহার দিতে পারেন, পড়তে পারেন, উপলব্ধি করতে পারেন। ধন্যবাদ সবাইকে।